খোদ লালবাজারের নাকের ডগায় 16 নম্বর ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস। যারা জানেন, রাইটার্স বিল্ডিংসের ঠিক পেছনেই 16 নম্বর ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস, এবং সেখান থেকে লালবাজারের দূরত্ব হচ্ছে মেরে কেটে 500 মিটার, খুব বেশি হলে। আপনারা যদি হেঁটেও যান 300-400 মিটার হলেও হতে পারে, 500 মিটার। সেইখানে বসে 16 নম্বর ইন্ডিয়া এক্সচেঞ্জের প্লেসের ঘরে একটি বসে 32 বছরের প্রতীক পিঞ্চ তিনি ব্যাটিং চালাচ্ছিলেন টি20 ম্যাচ ভারত দক্ষিণ আফ্রিকার। শেষ পর্যন্ত অবশ্য কলকাতা পুলিশ তাকে পাকড়াও করে। আমি আজকে এই কাহিনীটা নিয়ে প্রতিবেদনে এলাম, তার কারণ সেটা হচ্ছে, দেখুন, এই যে 32 বছরের প্রতীক পিঞ্চ, ইনি এই মুহূর্তে দাঁড়িয়ে শিবপুর গ্যাঞ্জেস গার্ডেনের বাসিন্দা। বছর 4 আগে রাজস্থানের বিকানির থেকে ইনি আসেন। বছর 4 আগে, অন্তত মিডিয়া যা রিপোর্ট করছে, বছর 4 আগেই প্রতীক পিঞ্চ রাজস্থানের বিকানির থেকে এসে শিবপুরে তিনি ঠাঁই গেড়েছিলেন। এবং শুধু ঠাঁই গেড়েছিলেন না, মানে আমি বলছি সেখান থেকে এই অপারেশন মুডটা চিন্তা করে দেখুন। আমি একটু অন্যভাবে ভাবছিলাম যে এই পশ্চিমবঙ্গের কত শিক্ষিত বেকার, কত স্কিল্ড লেবার, তারা বাংলার বাইরে যায় চাকরি করতে। বাংলা থেকে যায়, কেউ তামিলনাড়ু যায়, কেউ কেরল যায়, কেউ কর্ণাটক যায়, কেউ রাজস্থান যায়, কেউ মধ্যপ্রদেশ যায়, কেউ নয়ডাতে যায়, কেউ উত্তরপ্রদেশে যায়, চাকরির খোঁজে গুজরাটে যায়, চাকরির খোঁজে চাকরি করে। এবং তারা পশ্চিমবঙ্গ ছেড়ে শুধু কর্মসংস্থানের জন্য বাংলার বাইরে গিয়ে বসতি গড়ে। আর এখানে দেখুন, চিন্তা করে দেখুন, রাজস্থানের এক যুবক পশ্চিমবঙ্গে আসছেন বেটিং চক্র চালাতে, মানে অন্য তার ব্যবসা আছে বলেছেন, কিন্তু বেসিক্যালি তিনি বেটিং চক্র চালাচ্ছিলেন। এবং সেই বেটিং চক্র চালাতে গিয়েই শেষ পর্যন্ত কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার খপ্পরে তিনি পড়েন, মানে খপ্পরে বলবো না, তার নজরে পড়েন, এবং তারা সূত্র মারফতে গিয়ে শেষ পর্যন্ত এই যুবকটিকে গ্রেফতার করেন। কনফিডেন্স লেভেলটা ভাবুন, অপরাধীদের কনফিডেন্স লেভেল নিয়ে আমি মাঝে মাঝে এই প্রতিবেদনে পেশ করি। রাজস্থানের বিকানির থেকে পশ্চিমবঙ্গে এলেন, হাওড়ার শিবপুর, যেখানে নবান্ন যে জেলাতে, সেই নবান্নের শিবপুরের জেলাতে তিনি ঠাঁই গাড়লেন, এবং সেখান থেকে অপারেট করতে শুরু করলেন হাওড়া থেকে। শুধু হাওড়া থেকে না, তিনি খোদ একদম রাইটার্স বিল্ডিং, সেখানে হেডকোয়ার্টার্স ছিল রাজ্য সরকারের এক সময়, বা এই কলকাতা পুলিশের যে সেন্টার অফ গ্র্যাভিটি, মানে সেন্টার স্পট, যেখান থেকে কলকাতা পুলিশ পরিচালিত হন, যেখানে বিনীত গোয়েল বসতেন, যেখানে মনোজ ভার্মা বসতেন, যেখানে সুপ্রতিম সরকার বসেন, তার নাকের ডগায় 500 মিটারের মধ্যে বসে বেটিং চক্র চালাচ্ছেন। মানে আমি বলছি, একজন অপরাধী বেটিং চক্র যিনি চালাচ্ছেন, তিনি তো ন্যায়সঙ্গত কোনো ব্যবসা চালাচ্ছেন না, অনৈতিক কোনো ব্যবসা চালাচ্ছেন। তো সেই অনৈতিক ব্যবসা চালাতে গিয়ে তিনি রাজস্থান বিকানির হয়ে নবান্ন জেলা শিবপুর হয়ে তিনি 16 নম্বর ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসে ঢুকে পড়ছেন। আমি বলছি, অপরাধী মনস্তত্ত্ব বিশ্লেষণ করতে গেলে এই জায়গাটা বিশ্লেষণ হওয়া দরকার, যে কলকাতাকে, প্রথম কথা হচ্ছে কলকাতার শহরকে অপরাধ করার জন্য বেছে নিচ্ছে কেন? যখন কলকাতার ছেলেরা বা বাংলার ছেলেরা বাংলার বাইরে যাচ্ছে চাকরি, কর্মসংস্থান, কোনো না কোনোভাবে জীবন জীবিকা চালানোর জন্য, সেইখানে কলকাতাকে বেছে নিচ্ছে বাংলার বাইরের লোক, যে কলকাতায় বসে অপরাধ করব। অপরাধ করাটা কি সহজ? নাকি অপরাধী যে ব্যবসাটা আমি করছি, সেই ব্যবসাটাতে ডিভিডেন্ড কলকাতা শহর আমাকে বেশি দেবে? এই বিশ্লেষণটা কিন্তু অপরাধ বিজ্ঞান নিয়ে যারা কাজ করেন তাদের বিশ্লেষণের মধ্যে উঠে আসা দরকার। শেষ পর্যন্ত অবশ্য রূপেশ কুমার, যিনি গোয়েন্দা দপ্তরের প্রধান, তিনি অবশ্য বলেছেন যে কে গ্রেফতার করা হয়েছে, এবং আমরা নাটের গুরুকে গ্রেফতার করার চেষ্টা করছি, নাটের গুরুতে মূল কুশীলবদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এর আগেও সম্ভবত 2023 গ্রেফতারি হয়েছিল, সম্ভবত 26 নভেম্বর, যখন এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে খেলা চলছিল, সেই সময়ও এই বেটিং চক্র আইডেন্টিফাইড হয়ে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, 23 বলুন, 24 বলুন, 25 বলুন, 26 বলুন, ট্র্যাডিশন কেন অব্যাহত থাকবে? কেন অপরাধীরা কলকাতা পুলিশকে ভয় পাবে না? ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসের সম্বন্ধে যাদের সম্যক ধারণা আছেন, আমি বলছি, সেখান থেকে জোরে হুইসেল বাজালে লালবাজার শুনতে পাবে, বা লালবাজার থেকে কোনো হুইসেল বাজালে ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসে, 16 নম্বর ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসে শোনা যায়। তো একজন অপরাধী যখন সেই 16 নম্বর ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসের একটি ঘরে বসে এই কারবার চালাচ্ছেন, তার মনে এই ভয়টা একবারও কাজ করেনি যে আমাকে যে কোনো সময় লালবাজারের গুন্ডা দমন শাখা এসে পাকড়াও করতে পারে, আমাকে ধরতে পারে?
আমরা এই জায়গাটাই খালি বারবার ভাবা যে কলকাতা শহর কেন অপরাধীদের কেন্দ্রস্থল হবে, কেন রাজস্থানের বিকানির থেকে একজন যুবক নবান্নের জেলায় এসে বসবেন এবং সেখানে আবার একটা হোটেল ভাড়া করবেন। আমি দেখছিলাম যে হাওড়ার ডবসন লেনের এক 3 তারা হোটেলের 801 নম্বর ঘরের চাবিটা কলকাতা পুলিশ তার কাছ থেকে উদ্ধার করেছে। অর্থাৎ ওই ডবসন লেনের ওই হোটেলের ঘর থেকে বসেও তিনি অপারেট করতেন। আবার দুটো অ্যাপ ব্যবহার করতেন, যে অ্যাপ দুটো অন্তত মিডিয়াতে ফোকাসড হয়েছে, স্কাই এক্সচেঞ্জ, স্কাই ফেয়ার। এই দুটো অ্যাপ ব্যবহার করতেন, যে অ্যাপের মারফত বিভিন্ন ক্রিকেটারদের নাম, আমি দেখছিলাম 2জন বিখ্যাত ক্রিকেটারের নাম পর্যন্ত জড়িয়ে গেছে, মানে যাদের নাম করে বেটিংটা চলছিল। প্রশ্নটা হচ্ছে এইখানেই যে ক্রিকেট বেটিং কলকাতায় এটা নতুন কিছু নয়, আগেও হয়েছে, বর্তমানে হচ্ছে। কিন্তু আমাকে যেটা ভাবিয়েছে, আমাকে যেটা অবাক করেছে এবং নিশ্চিতভাবে আপনাদের অবাক করবে, লালবাজারের নাকের ডগায় এসে আমি অবৈধ অনৈতিক কাজকর্মগুলো করছি। ধরুন আমি কলকাতার বাসিন্দা, আমি কলকাতা থেকে গিয়ে দিল্লি বলুন, উত্তরপ্রদেশ বলুন, বলুন, মানে আমি বলছি রাজস্থান বলুন, মধ্যপ্রদেশ বলুন, গুজরাট বলুন, মহারাষ্ট্র বলুন, সেখানকার যে পুলিশ কমিশনারেটের কেন্দ্রস্থল, তার 500 মিটারের মধ্যে বসে আমি যদি কোনো অনৈতিক ব্যবসা সেখানে চালু করতে পারি, চালুর কাজটা করি, সেটা যেরকম অপরাধ হবে ঠিক এই একই অপরাধ কিন্তু এইটাই। কিন্তু আমি কি পারবো, একজন বাঙালি কি পারবে যে বাংলার বাইরে যেখানে যে সিটি, মানে যে সিটি হোক, সে ধরুন ব্যাঙ্গালোর হোক কিংবা ধরুন মুম্বাই হোক, যে মুম্বাই পুলিশ কমিশনারেট, তার 500 মিটার রেঞ্জের মধ্যে বসে একদম বহাল তবিয়তে কোনো অনৈতিক ব্যবসা চালাতে আমার কনফিডেন্সটাই হবে না। কিন্তু এই প্রতীক পিঞ্চ নামক যুবকদের কনফিডেন্সটা হচ্ছে কী করে? এটাই তো আসল উত্তর। কলকাতাকে তারা সেফেস্ট সিটি মনে করছে, যে আমি অনৈতিক ব্যবসা চালাতে গেলে কলকাতা শহরটাও আমার পক্ষে আইডিয়াল, এবং লালবাজারের নাকের ডগায় বসে আমি ব্যবসা চালাতে পারবো। যাই হোক, মন্দের ভালো, শেষ পর্যন্ত কলকাতা পুলিশ তাকে পাকড়াও করেছে। এখন এরকম এই ব্যবসা করার কনফিডেন্সটা তারা পাচ্ছে কেন? এই বিশ্লেষণটাও কলকাতা পুলিশ সারফেসে আনুক। যেমন বড় কাজ করেছেন তাকে গ্রেফতার করে তার মূল কুশীলবদের ধরার জন্য তারা চেষ্টা করবেন বলে অন্তত বলেছেন। 26শে ফেব্রুয়ারি চেন্নাইয়ের মুখোমুখি হবে ভারত। আবার 1 মার্চ কলকাতার ইডেনে আছে ভারত ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। সেইটাকে কেন্দ্র করে যাতে ব্যাটিং না চলে তার জন্য তারা নিশ্চয়ই উদ্যোগী হবে। কিন্তু প্রশ্নটা আমার অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে, লালবাজারকেও আমি পাত্তা দিচ্ছি না। এই শক্তি এবং সাহস কিসের থেকে এসছে, কোথা থেকে এসছে, কেন এসছে? তারা কি মনে করছে যে এই রাজ্যে যে সরকারটা আছে সেই সরকার হচ্ছে অপরাধীদের পৃষ্ঠপোষক সরকার? যদি এটা মনে না করে থাকে তাহলে তো এই কনফিডেন্সটা বিল্ড আপ হওয়ার কথা নয়, যে কনফিডেন্স নিয়ে প্রতীক পিঞ্চ হাওড়া হয়ে শিবপুর হয়ে একদম খোদ নাকের ডগায়, লালবাজারের নাকের ডগায়। আমরা লালবাজার শুনলে ভয় পাই, যে কোনো মানুষ ভয় বলতে সমীহ করি, যে বাবা পুলিশের হেডকোয়ার্টার সব থেকে এফিশিয়েন্ট অফিসাররা বসে, সেই এফিশিয়েন্ট অফিসারদের আমি তুড়ি মেরে চলে আসছি, এসে সেখানে এই অনৈতিক ব্যবসা খুলছি। ভাবুন, বাংলার মানুষ ভাবুন, 2024 এই মহিলাকে তাড়ানোর যে কারণে আমি আপনাদের কাছে মাঝে মাঝেই বলি, এগুলো একটা কারণ যে অপরাধীরা আর কলকাতাকে সেফেস্ট সিটি মনে করবেন না। এখানেও একটা যোগীরাজ দরকার পশ্চিমবঙ্গের মাটিতে। তাহলে পুলিশ প্রশাসনও এমন একটা পারিপার্শ্বিক পরিস্থিতি তৈরি করবে যেখানে প্রতীক পিঞ্চরা এই কলকাতা শহরে এসে এই অবৈধ ব্যবসা করার শক্তি এবং সাহসটুকু পাবে না।